ভাই আপনারা চিনেন আপনার
স্টেরিও শিকড় সমানতা চলো আজকে আমাদের টপিক হচ্ছে সমান্তরাল বা আইসোমারিজম। সেই টপিক থেকে তোমার কিন্তু 3 বা 4 মার্কের একটা কোশ্চেন থাকবে। এমসিকিউর জন্য বেশ গুরুত্বপূর্ণ। তো আমাদের যোগসূত্রে সমানতা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে আমাদের গাঠনিক সমানতা বা যেটাকে তোমার ইংরেজিতে বলা হয় স্ট্রাকচারাল আইসোমারি। যে স্ট্রাকচারটা ডিফারেন্ট হবে, যে আমার সমানতা বলতে বেসিক্যালি কি বুঝায়, আণবিক সংকেতটা একই হবে কিন্তু গাঠনিক সংকেতগুলো ভিন্ন হবে। তাহলে এই স্ট্রাকচারে ডিফারেন্স হওয়ার কারণে যে সমানতার উদ্ভব ঘটে তাকে বলা হয় স্ট্রাকচারাল আইসোমারিজম। স্ট্রাকচারাল আইসোমারিজম ব্যবহার হচ্ছে যে 6টা ভাগে বিভক্ত।
প্রথমটা কি শিকল সমানুতা বা চেইন আইসোমারিজম। এরপর হচ্ছে আমাদের অবস্থান সমানুতা বা পজিশনাল আইসোমার, কার্যকরী মূলক সমানুতা ফাংশনাল গ্রুপ আইসোমার, টটোমারিজম, এটা ইংরেজি টটোমারিজম, এটা একটা বিশেষ ধরনের কার্যকরী মূলক সমানুতা। তারপরে তোমার আছে মেটামারিজম, আর ফাইনাল হচ্ছে আমাদের রিং চেন আইসোমার। ওকে, মানে একই আণবিক সংকেতের আন্ডারে রিং স্ট্রাকচার থাকবে, যেমন চতুর্ভুজ, ত্রিভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, এগুলো হচ্ছে রিং। ঠিক আছে, আবার চেইনও থাকবে। আমরা চেইনকে রিং বানাবো, রিংকে কি বানাবো, চেইন বানাবো। এগুলো হচ্ছে আমাদের রিং চেন আইসোমার। আচ্ছা ঠিক আছে ভাই, এখানে শিকল সমানুতা এবং রিং চেন আইসোমার কি সেম বোঝানো নাই? না না, ডিফারেন্ট। আমি তো এই যে অ্যারোশন দিচ্ছি আলাদা হবে। তুমি কি একই বলছো? আচ্ছা ঠিক করো। এরপরে হচ্ছে আমাদের আসবে ত্রিমাত্রিক সমানুতা বা স্টেরিও আইসোমারিজম। স্টেরিও আইসোমারিজম মানে হচ্ছে আণবিক সংকেত একই থাকবে, গাঠনিক সংকেত একই থাকবে। আণবিক সংকেত একই থাকবে, গাঠনিক সংকেত একই থাকবে, বা স্ট্রাকচারের মধ্যে যে হচ্ছে মানে মূলকগুলো থাকে তাদের ত্রিমাত্রিক অবস্থানগুলো কি ভিন্ন হবে। তবে সেটা আইডিয়া দিই, যেমন ধরো তুমি একটা কার্বন নিছো, লেটস সে ধরো এই কার্বনে এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা CH3 আছে। ওকে, যদি এরকম হইতো কার্বন নিলাম, উপরে CH3 দিলাম, নিচে হাইড্রোজেন দিলাম, তাহলে আমাকে বলো তো স্ট্রাকচারে কি কোনো চেঞ্জ আসছে কিনা? নো চেঞ্জ ইন স্ট্রাকচার। স্ট্রাকচারে তো কোনো চেঞ্জ আসে না। বাট দেখো এখানে হাইড্রোজেন উপরে, এখানে হাইড্রোজেন নিচে, এটা একটা বিগ ফ্যাক্টর। মানে গ্রুপগুলো যদি এরকম তাদের অবস্থান পরিবর্তন করে ফেলে, ত্রিমাত্রিক অবস্থান পরিবর্তন করে ফেলে, তখন তোমার কি নতুন নতুন সমানুতার উদ্ভব করতে পারে। এগুলোকে তোমার বলা হয় ত্রিমাত্রিক সমানুতা, বা ইংরেজিতে যেগুলোকে বলে স্টেরিও আইসোমারিজম, বা এটাকে বলে স্টেরিও আইসোমার। স্টেরিও শব্দের বাংলায় হচ্ছে ত্রিমাত্রিক। এই স্টেরিও আইসোমারিজম আবার তিনটা ক্যাটাগরিতে ডিভাইডেড। একটা হচ্ছে আমাদের জ্যামিতিক সমানুতা বা জিওমেট্রিক্যাল আইসোমারিজম, এটাকে সংক্ষেপে বলে জিআই, ক্যাপিটাল জি ক্যাপিটাল আই, জিওমেট্রিক্যাল আইসোমারিজম বা জ্যামিতিক সমানুতা। আরেকটা হচ্ছে আমাদের আলোক সমানুতা, বা এটাকে ইংলিশে বলে অপটিক্যাল আইসোমারিজম, অপটিক্যাল আইসোমার। এন্ড ফাইনালি হচ্ছে আমাদের কনফর্মার বা কনফরমেশনাল সমানুতা। দিস ইজ আউট অফ আওয়ার সিলেবাস, এটা আওয়ার সিলেবাস, আউট অফ সিলেবাস। এটা হচ্ছে তুমি যদি ভবিষ্যতে অনার্স যদি অর্গানিক কেমিস্ট্রি করো তখন করতে হবে, এখন দরকার নেই। ঠিক আছে, কনফর্মার এগুলো আগে বাচ্চাদের পড়াতাম কনফর্মার, বাট এখন হচ্ছে সময় নেই, এখন তো স্টুডেন্টদের টাইম পাওয়া যায় না। এটা অ্যাডমিশন আছে যেমন 22 ব্যাচ, এরা হচ্ছে 29 মাস সময় পেয়েছিল এইচএসসি, করোনার পরের যে ব্যাচটা, এটা একদম করোনা কালীন যে ব্যাচ 22 ব্যাচ। ওই যে তোদের হচ্ছে করোনা আসছিল বলছিল 20 সালে না, 19 সালে ডিসেম্বরের দিকে চায়নায় ধরা পড়ছে, পরে 20 সালে মার্চ এপ্রিলের দিকে বাংলাদেশে আসছে প্রথম করোনা। তো ওই ব্যাচ এইচএসসি তে সময় পেয়েছে 29 মাস, এবং ওরা পরীক্ষা দিচ্ছে মাত্র হচ্ছে 45 মার্কের, 3টা সিকিউ আর 25টা এমসিকিউ থেকে 15টা এমসিকিউ বাছাই করে আনসার করতে হবে। কি মজা! কিন্তু ওদের হচ্ছে 29 মাস পরে, 29 মাস কেমিস্ট্রি পড়াইছিলাম, তাহলে 29 মাস পরে তো ঘুমায় পড়াইছি তো ভাই, সবই পড়াইছি দুনিয়াতে যা যা আছে। আমাদের হাতে সময় এখন কম, কিছু করে না, আমাদের এখন কন্টেন্ট যা পরীক্ষা আসবে তাই ওর উপর বেশি এগুলো করার কোনো সময় নেই, এগুলো হচ্ছে আজের জিনিস। এগুলা কি যে তোমরা হচ্ছে তোমরা যদি বায়োলজিতে কোষ রসায়ন পড়ো, কোষ রসায়ন পড়ছো না, ওই যে এরকম থাকে, এরকম এরকম OH এরকম থাকে না, কেমন কেমন জানি OH দেখতে গেলে CH2H CH2H এরকম থাকে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে স্ট্রাকচারগুলো তোমরা দেখো। ঠিক আছে, এগুলো সব হচ্ছে কনফর্মার, বুঝছো? এগুলো বলে হাউর প্রজেকশন। তোমরা যে এগুলো স্ট্রাকচার দেখো না, এগুলো বলে হাউর প্রজেকশন বলে এগুলোকে। ঠিক আছে, এরকম কিছু প্রশ্ন তোমরা দেখবে, এই যে তোমরা দেখাই এরকম থাকে, এরকম গোল্লা দিয়ে এরকম দেয়, এরকম দেয়, এরকম দেয়, H দিবে, OH দিবে, CH3 দিবে, এগুলোকে বলে নিউম্যান প্রজেকশন, নিউম্যান প্রজেকশন। ঠিক আছে,
তারপরে তোমার আছে হচ্ছে এরকম এরকম একটা লম্বা দাগ দেয়, একটু তোমরা দেখবা একটা লম্বা দাগ দিয়ে ধরো এখানে দিল CHO HOH OHH, ঠিক আছে? এবার আমরা গ্লুকোজের স্ট্রাকচারের মধ্যে হচ্ছে এটা বেশি করে দেখবা। এটাকে বলে ফিশার প্রজেকশন। তিন ধরনের প্রজেকশন আছে, কি হাওয়ার্ড প্রজেকশন, ফিশার প্রজেকশন, হচ্ছে নিউম্যান প্রজেকশন। এই তিন ধরনের প্রজেকশনের মাধ্যমে তুমি একটা সিঙ্গেল স্ট্রাকচার কি করতে পারবে, একটা সিঙ্গেল গ্লুকোজের স্ট্রাকচারকে তুমি হাওয়ার্ড প্রজেকশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবে। তারপর কি ফিশার দিয়ে করা যায়, নিউম্যান। এই অনেক কমপ্লেক্স, অনেক জটিল ভাই, ঠিক আছে? 3D কেমিস্ট্রি খুবই জটিল। হ্যাঁ, তোমাদের কেমিস্ট্রি যেগুলো সারফেস লেভেলে পড়ানো হয় এগুলো একটু সহজ। এখন আমরা আস্তে আস্তে এগুলোর ভিতরে যাই। তো সমানতা ভালোভাবে বোঝার আগে আমাদের একটা কনসেপ্ট হচ্ছে ভালোভাবে আমরা ক্লিয়ার করে নিব, যে কনসেপ্টটা বইতে নাই, কিন্তু তুমি যদি এই কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার করতে পারো, স্ট্রাকচার আঁকা তোমার জন্য এখন হবে দুধভাত, হাতের মোয়া। কনসেপ্টটা কি দেখো সবাই, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ডিউ, ঢাকা ইউনিভার্সিটি। এই ডিউকে বলে ডিগ্রি অফ আনসেপারেশন। ডিউতে পরীক্ষা দিছিলাম কিনা আমি? হ্যাঁ দিছিলাম তো। চান্স পাইছিলাম কিনা? উত্তর হচ্ছে চান্স পাইছি। ডিউতে আমার র্যাঙ্ক ছিল 1225। ডিউয়ের পরীক্ষা আমার সবচেয়ে খারাপ হয়েছিল। আমি যতগুলো অ্যাডমিশন দিয়েছি ডিউয়ের পরীক্ষা আমার সবচেয়ে খারাপ হয়েছে। যেটা ফার্স্ট এক্সাম ছিল, এটা নার্ভাস ছিলাম একটু। সবচেয়ে ভালো ছিল চুয়েট একটা ঠিক লেভেল পরীক্ষা। জার্মান সুইটার ওটা সুইটার চুয়েটের থেকে কুয়েটের ক্যাম্পাস ভালো লাগছিল, এই জন্য ভর্তি হয়েছিলাম। রুয়েট দিছিলাম আসছে দেখো ডিউয়ের মানে কি, ডিগ্রি অফ আনসেপারেশন। এটা বাংলা হচ্ছে অসম্পৃক্ততার মাত্রা। অসম্পৃক্ততার মাত্রা। অসম্পৃক্ততার মাত্রা বোঝার আগে তোমাকে বুঝতে হবে হোয়াট ইজ সম্পৃক্ততা। সম্পৃক্ততা কি? সম্পৃক্ত যৌগ কারা? জৈব রসায়নে অ্যালকেন। সম্পৃক্ত যৌগ কারা? অ্যালকেন। কারণ অ্যালকেনে কোনো ডাবল বন্ড আর ট্রিপল বন্ড থাকে না, ঠিক আছে? সব হচ্ছে সিঙ্গেল বন্ড, যে কোনো অ্যালকেনের স্ট্রাকচার। তাহলে অ্যালকেন হলো আমাদের সম্পৃক্ত যৌগ। ওকে, তাহলে অসম্পৃক্ততা কখন সৃষ্টি হবে? যখন কোনো একটা যৌগের স্ট্রাকচারের মধ্যে একটা ডাবল বন্ড আসবে আর একটা ট্রিপল বন্ড আসবে, তখন কি সৃষ্টি হবে? অসম্পৃক্ততা তৈরি হবে। ওকে, এখন লক্ষ্য করো একটা অ্যালকেনের সাধারণ সংকেত কি বলো? H2n+2 না? যে কোনো অ্যালকেনের সাধারণ সংকেত। ধরো তুমি বলতো n এর জায়গায় নিলে 2, অ্যালকেনের দ্বিতীয় সদস্য হবে ইথেন, কি হবে? C2H6। ওকে, এটা কিন্তু সম্পৃক্ত। এটা ইংলিশে কি বলে? স্যাচুরেটেড। বাংলা কি এটা? সম্পৃক্ত। ঠিক আছে, এখন তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে 2টা হাইড্রোজেন রিমুভ করো। এই দেখো 2টা হাইড্রোজেন রিমুভ করো এখান থেকে। কি হবে বলো তো? C2H4, বাট এটার তো যদি গাঠনিক সংকেত লিখো কি হবে? CH2 ডাবল বন্ড কি? তাহলে আমি যখনই 2টা হাইড্রোজেন রিমুভ করলাম একটা ডাবল বন্ড ক্রিয়েট হলো, একটা পাই বন্ড ক্রিয়েট হলো না? একটা পাই বন্ড ক্রিয়েট। তার মানে 2টা হাইড্রোজেন রিমুভ করার সাথে সাথে কি একটা অসম্পৃক্ততা তৈরি হবে, ঠিক আছে? একটা অসম্পৃক্ততা তৈরি হবে। তুমি এখান থেকে আরো 2টা হাইড্রোজেন রিমুভ করো, আরো কি হবে বলো? C2H2, এটা স্ট্রাকচার কি হবে? HC ট্রিপল বন্ড। তাহলে আমি আরো 2টো হাইড্রোজেন রিমুভ করলাম, আমি দেখলাম যে আরো একটা কি তৈরি হলো? অসম্পৃক্ততা এখানে তৈরি হলো না? ওকে, তার মানে
জন্য কয়টি করে অসম্পৃক্ততা তৈরি হচ্ছে? একটি করে অসম্পৃক্ততা তৈরি হচ্ছে। তার মানে এই যে অ্যালকিনটা C2H4 এটার অসম্পৃক্ততার মাত্রা হচ্ছে 1। কত? একটা অসম্পৃক্ততা সৃষ্টি হচ্ছে মানে অসম্পৃক্ততার মাত্রা কত? 1। ঠিক আছে, 1। তার মানে এই স্ট্রাকচারটার ডিউ কত? 1। ঠিক আছে, ডিউ হচ্ছে 1। আবার দেখো এখানে তুমি আরো দুটো হাইড্রোজেন রিমুভ করো, তাহলে এবার আরো একটা পাই বন্ধন সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তাহলে এইবার এখানে কয়টা পাই বন্ধন? 2টা পাই বন্ধন। তার মানে এই স্ট্রাকচারটাতে অসম্পৃক্ততার মাত্রা কত? 2। ঠিক আছে, মধ্যে কথা হলো ভাইয়া প্রতি 2টা হাইড্রোজেন রিমুভ করার জন্য আমার কয়টা করে অসম্পৃক্ততা তৈরি হবে? 1টি। ওকে, আচ্ছা এবার তোমাকে আমি আরেকটা অ্যাপ্লিকেশন দেখাই। যেমন দেখো, লেটস সে তোমাকে এরকম একটা স্ট্রাকচার দিল C3H6। তোমার প্রথম কাজ হচ্ছে এটা খুঁজে বের করা 3টা কার্বনের জন্য ম্যাক্সিমাম হাইড্রোজেন লাগবে কয়টা? এখান থেকে বের করো CnH2n+2। ওকে, তাহলে 3টা কার্বনের জন্য বলো 3টা কার্বনের জন্য কয়টা হাইড্রোজেন নিলে আমি সম্পৃক্ততা তৈরি করতে পারবো, একটা সম্পৃক্ত যৌগ তৈরি করতে পারবো? 8টা না? 8টা, বলো 8টা। তাহলে 3 কার্বনের জন্য ম্যাক্সিমাম হাইড্রোজেন নিলে কয়টা? 8টা লাগবে। ঠিক আছে না, সম্পৃক্ত যৌগ তৈরি করার জন্য। এখন তুমি দেখো তোমার এখানে হাইড্রোজেন আছে কয়টা? 6টা আছে। কয়টা? 6টা। কয়টা কম? 2টা কম। কি বুঝলাম? প্রতি 2টা হাইড্রোজেন কমের জন্য কয়টা করে অসম্পৃক্ততা? 1টা করে। তার মানে এই স্ট্রাকচারের ডি হচ্ছে 1। একটু করে তুমি ডিউ এর মজা দেখো। ঠিক আছে, কত যে পাওয়ারফুল জিনিস। তুমি এখন ঘুমায় স্ট্রাকচার করো। ধরো তোমাকে দিল C3H4। ওকে, তাইলে 3 কার্বনের জন্য ম্যাক্সিমাম হাইড্রোজেন লাগে কয়টা? 8টা। আছে এখানে কয়টা? 4টা। কয়টা কম? কয়টা কম? 4টা কম। তাহলে 2টার জন্য একটা অসম্পৃক্ততা, মানে 4টা হাইড্রোজেন কমের জন্য কয়টা অসম্পৃক্ততা তৈরি হবে? 2টা। তাহলে এই স্ট্রাকচারের ডি হচ্ছে 2। Let's take benzene as an example. Benzene. বেনজিনে দেখো 6টা কার্বনের জন্য ম্যাক্সিমাম হাইড্রোজেন কত লাগবে? 14টা। এখানে হিসাব করো, 6 দুগুণে 12 যোগ 2 কত? 14টা লাগবে। ঠিক আছে না? তাহলে আমি 6টা কার্বন থেকে যদি একটা সম্পৃক্ত যৌগ তৈরি করতে চাই, আমার মোট 14টা হাইড্রোজেন লাগবে। হাইড্রোজেন আছে কয়টা? 6টা। কয়টা কম? 8টা কম। তাহলে ডিউ কত? 4। 2টার জন্য একটা অসম্পৃক্ততা। আশা করা যায় তুমি ডিউ বের করতে পারো। ওকে, এখন ডিউ বের করার একটা ফর্মুলা আছে। এইভাবে তো তুমি ডিউ বের করতে পারবা, ঠিক আছে, বাট এই ডিউ জেনে তুমি এখন স্ট্রাকচার এখন আঁকতে পারবা না। তোমাকে আরো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন জানতে হবে। সেটা কি? ডিউ বের করার সূত্র হচ্ছে এইটা, পাই বন্ড, একটা ডিটেইল সূত্র আছে যেটা পরে শিখাবো, প্লাস রিং। ডিউ বের করার সূত্র হচ্ছে কি? পাই বন্ড প্লাস রিং, মানে তোমার স্ট্রাকচারের মধ্যে কতটা পাই বন্ধন থাকবে এবং কতটা রিং থাকবে তাদের সমষ্টি হচ্ছে তোমার কি? ডিউ। ঠিক আছে, এটা সমষ্টি হচ্ছে। তোমাকে एग्जांपल দিই, যেমন ধরো তুমি C3H6 থেকে কিছু স্ট্রাকচার আঁকতে চাচ্ছ। যখন তুমি 9 10 তুমি একটা আণবিক সংকেত দেখতা, তখন তুমি কি করতে? তুমি নানান ভাবে চেষ্টা করতে। কতগুলো কার্বন লিখলাম, আচ্ছা ডাবল বন্ড হবে নাকি ট্রিপল বন্ড হবে, কিছুই তো বুঝতেছি না, কনফিউশন। ঠিক আছে, অক্সিজেন কি সিঙ্গেল বন্ডে দিব নাকি ডাবল বন্ডে দিব, বুঝতেছি না কিছুই। কোন কার্বনে কি ডাবল বন্ড থাকবে নাকি ট্রিপল বন্ড থাকবে, কিছুই বুঝতাম না। মানে আমি ট্রায়াল এন্ড এরর, আমি চেষ্টা করতাম, নানান ভাবে জিনিসটা মিলানোর চেষ্টা করতাম। তো কিছু হয়তো মিলতো, আবার কিছু হয়তো মিলতো না, বাট অনেক টাইম কনজিউমিং না ব্যাপারটা।
ধরো আমি তোমাকে 9 কার্বনের একটা আণবিক সংকেত দিছি, ওখান থেকে তোমাকে আমি স্ট্রাকচার রাখতে দিছি, তুমি তোমার 9 10 নলেজ দিয়ে জীবনে তুমি রাখতে পারবে না। ওকে, বাট এখন তুমি যখন ডিউ শিখে যাও তখন তুমি ঘুমায় ঘুমায় রাখতে পারবে। কিভাবে দেখো, তুমি জানো ডিউ সমান হচ্ছে পাই বর্গ প্লাস কি রি। ধরো প্রথম স্ট্রাকচারের ডিউ কত বলো তো, 1 না? আচ্ছা 1 রে কি এভাবে লেখা যায় না, 1 প্লাস 0, তাও এটা 1 হবে। or you can write 0 plus 1, তাও এটা 1 হবে কিনা, তাও এটা 1 হবে কিনা। অর্থাৎ তুমি অলরেডি বুঝে গেছো স্ট্রাকচার আকার আগেই যে তোমার স্ট্রাকচারের মধ্যে একটা পাই বন্ধন থাকবে, অথবা পাই বন্ধন না ইউজ করলে একটা কি একটা হবে, রিং থাকতে হবে। দেখো রিং মানে অসম্পৃক্ততা, কথাটা বুঝতে পারছো? রিং আঁকা মানে অসম্পৃক্ততা। এবার চলো এখান থেকে আঁকি স্ট্রাকচার। তাহলে একটা কাজ করি, আমি 3টা কার্বন পাশাপাশি লিখি। দেখো আমি তো 100% কনফার্ম হয়ে গেছি আমার স্ট্রাকচারের মধ্যে একটা পাই বন্ধন থাকবে। একটা পাই বন্ধন কোথায় থাকে, একটা ডাবল বন্ড দিলে কি সেখানে একটা পাই বন্ধন থাকবে। তাহলে যোগের কোথাও না কোথাও কি হবে, একটা পাই বন্ধন হবে। তুমি যেখানে মন চায় পাই বন্ধন দাও, দিলা পাই বন্ধন। ওকে, এবার তোমার কাজ কি, তোমার কাজ শেষ, তোমার কাজ শেষ। ওকে, এখন তুমি বাকি কার্বনের হাতগুলো কি দিয়ে পূর্ণ করো, হাইড্রোজেন দিয়ে পূর্ণ করো। স্ট্রাকচার হয়ে গেছে, দুইটা হাইড্রোজেন লাগবে, একটা লাগবে। হাইড্রোজেন নিয়ে তোমার টেনশনই করতে হবে, হাইড্রোজেন অটোমেটিক্যালি মিলে যাবে। তোমার যদি ডিউটা তুমি ঠিকমতো মেনটেন রাখতে পারো তোমার স্ট্রাকচারে, হাইড্রোজেন নিয়ে তোমার কোনো টেনশনই করতে হবে না, এ অটোমেটিক্যালি মিলবে। ঠিক আছে, ইজি। দেখো তাহলে তোমার স্ট্রাকচার হয়ে গেছে এটা। তাহলে আমার চিন্তাই করতে হচ্ছে না, আচ্ছা ডাবল বন্ড দিব নাকি সিঙ্গেল, কোনো টেনশন নাই। আমি ডিউ মেনটেন করার চেষ্টা করব, স্ট্রাকচার হয়ে যাবে অটো। এবার ধরো তুমি রিং আঁকতে চাও, ঠিক আছে রিং আঁকো। এখন দেখো ধরো 3 কার্বনের রিং কেমন হবে, ত্রিভুজ কেমন হবে বলো, ত্রিভুজ হবে না, এরকম একটা ট্রায়াঙ্গেল হবে, ট্রায়াঙ্গেল হবে। আচ্ছা দেখো তুমি এইভাবে দিবা, এখানে বন্ধন, এখানে বন্ধন, এখানে বন্ধন। এবার মনোযোগ দাও, তুমি যদি একটা রিং এঁকে ফেলছো, অলরেডি একটা রিং তুমি বানায় ফেলছো। যদি রিং বানায় ফেলো তাহলে আর ভিতরে ডাবল বন্ড দেওয়ার সুযোগ নাই, কারণ ভিতরে ডাবল বন্ডটা দিলেই ডিউ 2 হয়ে যাবে। কথাটা বুঝতে পারছো কিনা, ভিতরে ডাবল বন্ডটা দিলেই ডিউ 2 হয়ে যাবে, কারণ তখন একটা রিংও থাকবে, একটা পাই বন্ধনও থাকবে স্ট্রাকচারে। যেহেতু রিং আমি অলরেডি বানায় ফেলছি, তাহলে ডাবল বন্ড দেওয়ার আর কোনো সুযোগ আমার নাই, তাহলে আর ডাবল বন্ড দিতে পারবো না। ওকে, হয়ে গেছে, রিং আঁকা শেষ, ডিউ 1 মেইনটেইন হইছে। এবার তুমি কার্বনের হাতগুলো কি দিয়ে পূর্ণ করো, তাহলে বলো এখানে দুটো এইচ লাগবে, এখানে দুটো এইচ, হয়ে গেছে না 6টা, হয়ে গেছে না 6টা হাইড্রোজেন। এইভাবে 6টা হাইড্রোজেন মিলছে, এইভাবে মিলছে, হয়ে গেছে, স্ট্রাকচার হয়ে গেছে। কোনো টেনশন নেই, কত সহজ স্ট্রাকচার আছে। যদি আমি নিজে তো ডিউ আমি ইন্টারে পড়িনি, আমার সিম দিছি, আমি নিজে কিন্তু ডিউ করিনি। আমার স্ট্রাকচারকে খুবই স্ট্রাগল করতে হতো, প্রচুর, আমি এরকম প্রচুর স্ট্রাগল করছি স্ট্রাকচার আঁকা নিয়ে। মানে মিলাইতে পারতাম, বাট মানে একটা এফেক্টিভ মেথড যেটা আমাকে অল্প সময়ে আমি আঁকতে পারবো, এরকম কোনো মেথড আমার অ্যাভেলেবল ছিল না। এবং এই জিনিস কেউই পড়ায় না, ঠিক আছে, এটা খুব কম সংখ্যক টিচার আছে জিনিস পড়ায়। চলো বুঝছি এটা। এবার চলো আমরা বেনজিন থেকে একটা স্ট্রাকচার আঁকার চেষ্টা করি। ধরো আমরা তো বেনজিনের স্ট্রাকচার আঁকা শিখছি না, আমরা সবাই আমরা বেনজিনের স্ট্রাকচার আঁকি। এখন আমরা ডিউ দিয়ে বেনজিনের স্ট্রাকচার আঁকবো। আচ্ছা বেনজিনের আগে পরে যাই, আগে আমরা এটা দেখি C3H4 টা দেখি। দেখো C3H4, আচ্ছা এখন এখান থেকে স্ট্রাকচার কাউকে আঁকতে দেই, সবার মাথা মতো হয়ে যাবে, কি হবে ভাই, কেমনে আঁকবো এটা। চলো আগে ডিউ বের করো, ডিউ কত বলো, তাহলে 3 কার্বনের জন্য হাইড্রোজেন লাগবে কয়টা, 8টা, কয়টা কম আছে তো 4টা, তাহলে কয়টা কম, 4টা কম, তাহলে ডিউ কত 2। এখন ডিউ মানে কি বলো, পাই বন্ড প্লাস কি, নাম্বার অফ পাই বন্ড প্লাস রিং। তাহলে বলো তুমি 2 কে কিভাবে লিখতে পারো, 1 + 1, ইউ ক্যান রাইট ইট। দ্যাট মিন্স তোমার স্ট্রাকচারে একটা পাই বন্ড থাকবে, একটা রিং থাকবে, ঠিক আছে, একটা পাই বন্ড থাকবে, একটা রিং থাকবে। or you can write 2 + 0, অর্থাৎ নো রিং, বাট কয়টা পাই বন্ধন থাকবে, দুইটা পাই বন্ধন থাকবে। রিং স্ট্রাকচারগুলো আসলে ইন্টারেস্ট অনেকটা লাগে না আমাদের, আমরা আসলে ওই
শিকল স্ট্রাকচারগুলোতে আমরা বেশি ফোকাস করবো, রিং স্ট্রাকচার আসলে তেমন আমাদের প্রয়োজন হয় না। তাহলে দেখো আমি 3টা কার্বন পাশাপাশি লিখো। এখন তুমি অলরেডি জানো যে ভাই তোমার স্ট্রাকচারের মধ্যে 2টা পাই বন্ধন আছে, भैया তুমি জেনে গেছো অলরেডি भैया তোমার স্ট্রাকচারে 2টা পাই বন্ধন আছে, ঠিক আছে? এখন 2টা পাই বন্ধন কিভাবে দেওয়া যাবে? একটা ট্রিপল বন্ড দিয়ে দাও, যে কোনো এক জায়গায় একটা ট্রিপল বন্ড দিয়ে দাও, কারণ একটা ট্রিপল বন্ডের ভিতরে তো কি 2টা পাই বন্ধন আছে। দুইটা ডাবল বন্ড দেওয়ার সুযোগ কি এখানে আছে? ইয়েস আছে, দেওয়া যাবে, এটাও বলবো। হ্যাঁ, ও যেটা বলছে ওইটাও রাইট, যে ভাই এটা কাজ করে সব ক্ষেত্রে হবে না, হ্যাঁ? সব ক্ষেত্রে হবে না। না, অনেক সময় আসলে কার্বন সংখ্যা যত বাড়বে তত জিনিসগুলো ইজিলি করা যাবে না, কার্বন সংখ্যা কম হলে আসলে স্ট্রাকচার এত পুরোপুরি বিল্ড করা যাবে না। দেখো ও যেটা বলছে ওটা রাইট ভাইয়া, আরেকভাবে করা যাবে। আমি 2টা ডাবল বন্ড নেই, ওকে? তাহলে এই ডাবল বন্ডে একটা পাই বন্ধন আছে, এই ডাবল বন্ডে একটা পাই বন্ধন আছে, তাহলেও 2টা পাই বন্ধন কি হচ্ছে আমার মেইনটেইন হচ্ছে। আমার 2টা পাই বন্ধন মেইনটেইন করতে পারলেই হচ্ছে। এখানে কিভাবে মেইনটেইন করব এটা দেখার বিষয় না, 2টাই ভ্যালিড স্ট্রাকচার, ঠিক আছে? তাহলে বলো বাকি আর 2টা হাইড্রোজেন হবে, এখানে 3টা হাইড্রোজেন হবে, এখানে একটা হাইড্রোজেন লাগবে না, এখানে কয়টা? একটা হয়ে গেছে। আর দেখো মাঝখানের কার্বনে নো হাইড্রোজেন নিডেড, কারণ তো তারা অলরেডি কমপ্লিট। এখানে লাগবে ভাইয়া 2টা, এখানে লাগবে 2টা, হয়ে গেছে না? এই হচ্ছে চেইন স্ট্রাকচার গুলো গেল। এবার ধরো রিং আঁকতে চাও তুমি, তাহলে তুমি 3টা কার্বন দাও। তাহলে একটা রিং আবার একটা কি হতে পারবে? একটা পাই বন্ধন লাগবে। তাহলে তুমি যে কোনো এক জায়গায় একটা ডাবল বন্ড দিয়ে দাও, ঠিক আছে? আর বাকিগুলো তুমি সিঙ্গেল বন্ডে রাখো। তাহলে আমার একটা রিংও তৈরি হলো, আবার ভিতরে একটা ডাবল বন্ড আছে, আর ওখানে একটা পাই বন্ধন আছে। তাহলে ডি হচ্ছে 2 মেইনটেইন হচ্ছে। তাহলে তোমার এখানে হাইড্রোজেন কয়টা লাগবে? 2টা লাগবে, এখানে লাগবে একটা, এখানে কয়টা? একটা। Yes. 2 2 4 হাইড্রোজেন 4টা মেইনটেইন হচ্ছে না? रिंग को चले जावे এখন দেখো তুমি তাহলে দেখো ভাই, তোমাকে যদি আমি এই C3H4 থেকে এখন আমি তোমাকে স্ট্রাকচার দিতে দেব, আমি তুমি 20 মিনিট চিন্তা করে এগুলো বের করতে পারবে না, ঠিক আছে? তোমার মাথায় শুধু এইটা আসবে, এইটা হয়তো বা তুমি বের করতে পারবা, বাট বাকিগুলো তুমি বের করতে পারবে না। বা বের করতে পারলে অনেকক্ষণ লাগবে, অনেক কিছু চেষ্টা কইরা তারপরে তুমি বের হইতে পারবে, বুঝছো? কিন্তু এখন তুমি দেখো, এখন তুমি ডিউ জানলে তুমি কিন্তু খুব সেকেন্ডের মধ্যে তুমি বুঝে পাচ্ছো তোমার স্ট্রাকচারের মধ্যে কি আছে কি নাই। তুমি আগেই বুঝে পাচ্ছো স্ট্রাকচার আগেই যে কয়টা পাই বন্ড হবে, রিং কয়টা হবে, ঠিক আছে? কতটা পাওয়ারফুল টুল, এই দুটো পয়েন্ট হইতে পারে যদি মাল্টিপল অনেকগুলো কারণে তোমার দুটো হতে পারে। আচ্ছা, তো আমরা একটু বেনজিনকে দেখি, দেখো বেনজিনকে দেখি। বেনজিন ভাই কি C6H6 দেখো, বেনজিনের অনেকগুলো স্ট্রাকচার পসিবল হবে। বলো না ডিউ কত? 6 কার্বনের জন্য হাইড্রোজেন লাগবে ম্যাক্সিমাম করে 6 দুগুণ 12 যোগ 14টা লাগবে। আছে কয়টা? 6টা, কয়টা কম? 8টা কম। তাহলে 8 যদি দিয়ে ভাগ কত হয়? 4। এই 4 কিন্তু অনেক ভাবে লেখা যায় না, দেখো তুমি চাইলে এভাবে লিখতে পারো, এভাবে 3 যোগ 1, 3টা পাই বন্ধন, একটা রিং। 2টা রিং আসলে ঝামেলা হবে, একটা করো 4টা পাই বন্ধন দাও, কোনো রিং দরকার নাই, ঠিক আছে? চলো এই দুটো আমরা দেখি। এই যে তুমি স্ট্রাকচারটা আঁকো, এই যে ভালো করে দেখো, এই যে তুমি ছোটবেলা থেকে বেজে স্ট্রাকচার আঁকো, দেখো এটা এই স্ট্রাকচারটা যদি তুমি আঁকো, দেখো এখানে একটা রিং আছে, 6 কার্বনের একটা রিং, ভিতরে 3টা ডাবল বন্ড আছে, মানে 3টা পাই বন্ধন আছে। 3 যোগ 1 কত হলো? 4, ডিউ হলো 4। এবার দেখো তুমি যদি 4টা পাই বন্ধন দিতে চাও, এটা অনেক ভাবে করা যাবে। তাহলে তুমি 6টা কার্বন পাশাপাশি লিখতে পারো, 3 4 5 6 লিখো ভাই। 4টা পাই বন্ধন অ্যারেঞ্জ করতে হবে, অনেক ভাবে করা যাবে। কিভাবে? ধরো আমি একটা জায়গায় এখানে একটা ট্রিপল বন্ড দিলাম,
এখানে একটা ট্রিপল বন্ড দিলাম, দেখো আমি এখানে একটা ট্রিপল বন্ড দিলাম, আবার আমি এইখানে একটা ট্রিপল বন্ড দিলাম। তাহলে এই ট্রিপল বন্ডে দুটো পাই বন্ধন আছে, আবার এই ট্রিপল বন্ডেও দুটো পাই বন্ধন আছে। তাহলে কয়টা পাই বন্ধন হলো? তাহলে চারটা পাই বন্ধন ম্যানেজ আমাদের অ্যারেঞ্জ করা হয়ে গেছে। তাহলে আর কোথাও কি কোনো ডাবল বন্ড ট্রিপল বন্ড দেওয়ার সুযোগ আছে? নাই, নাই। এখন বাকি হাতগুলো তুমি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করো। তাহলে এখানে কয়টা হাইড্রোজেন লাগবে? বলো এখানে কয়টা লাগবে হাইড্রোজেন? একটা লাগবে। এখানে একটাও লাগবে না। এখানে কয়টা লাগবে? দুইটা। এখানে কয়টা লাগবে? দুইটা। এখানে একটাও লাগবে না। এখানে একটা। দেখো তো হাইড্রোজেন 6টা হইছে কিনা? 1 3 5 6। ওকে, আরেকভাবে কিভাবে করা যায় বলো? আরেকটা স্ট্রাকচার কি হতে পারে? দুইটা রিং বানাইতে পারি কিনা? মেবি পারবো। দেখো ধরো আমি যদি এরকম ভাবে আঁকি, দেখো আমি দুইটা রিং এঁকে দেখো, আমি এখানে দুইটা ত্রিভুজ আসছে মানে কয়টা রিং আসছে? দুইটা। এইখানে একটা কার্বন আছে, এই কয়টা কার্বন? 2 কার্বন। এখানে একটা কার্বন আছে, 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন। ঠিক আছে না? 5টা কার্বন হইছে। আরো একটা কার্বন লাগবে, ওই কার্বনটাকে তুমি বাইরে দিবে এরকম দাগ দিয়ে। এই যে এখানে একটা কার্বন আছে, হইছে না 6টা? কিন্তু ডিউ কি এখনো হচ্ছে যে 4 মেইনটেইন হইছে? হয় নাই তো। দুইটা রিং এর ব্যবস্থা না হলো, দুইটা পাই বন্ধন তো এখন ব্যবস্থা করি নাই। করো, দেখো কোথায় পাই বন্ধন দিতে হবে এটা যদি তুমি না বুঝো তাহলে কিন্তু সমস্যা আছে। দেখো ভাই, তুমি যদি এখানে কেউ পাই বন্ধন দেয়, হ্যাঁ সারা তত্ত্ব করবে। এই গ্রামের হাত হচ্ছে কয়টা? দুইটা, দুইটা, 4টা, 5টা, 6টা। তার কোন কেন থাকতে হবে? ঠিক আছে না? কার্বনের হাত কয়টা হয়ে গেছে এখানে? 6 হাত। নাউজুবিল্লাহ। এইখানে পাই বন্ধন দেওয়া যাবে না, তাহলে কোথায় দিব? এইখানে দাও। এই যে সাইডগুলো দিব, এখানে দেওয়া যাবে। এখানে একটা দাও। বাইরে ছেড়ে দেওয়া যাবে না। এবার লক্ষ্য করো, তুমি বলতে পারো যে ভাইয়া আপনি কি এখানে দিবেন কিনা? একটু ক্রিটিক্যাল রিং স্ট্রাকচারগুলো, একটু তোমাদের জন্য বুঝতে অসুবিধা হবে। আমার নিজেকে বের করতে হচ্ছে কোথায় হবে। এইখানেও দেওয়া আছে, দেখো এইখানেও দিলে সমস্যা আছে। এইখানে দিলেও কার্বনের হাত হয়ে যাবে 5টা। ঠিক আছে? এইখানে দিলেও কার্বনের হাত 5টা হয়ে যাবে, এখানে দিলেও কার্বনের হাত 5টা হয়ে যাবে। তো এই কাজটাও করা যাবে না। তাহলে কোথায় দেওয়া যায়? এইখানে দিলেও কার্বনের হাত কয়টা হয়ে যাবে? 5টা। এইখানে দাও, এই জায়গায় দেওয়া যাবে। ঠিক আছে? এই জায়গায় দেওয়া যাবে। ভাই বাইরে দিলে হবে না? হ্যাঁ বাইরেও দেওয়া যাবে, সমস্যা নেই। তাহলে এইবার তুমি একটা কাজ করো, তুমি এবার হাইড্রোজেন কাউন্ট করো তো কোথায় কয়টা হাইড্রোজেন আছে। দেখো এই কার্বন কয় হাতে আছে? এদিকে 2 হাতে, এদিকে কয় হাতে? 1 হাতে। তাহলে এই কার্বনে একটা হাইড্রোজেন আছে। ওকে, একটা হাইড্রোজেন আছে। এই কার্বন দেখো এদিকে 2 হাত, এদিকে 1 হাত, কয় হাত হলো? 3 হাত। তাহলে এই কার্বনে একটা এইচ আছে। এই কার্বনে কি কোনো এইচ আছে? নাই, 4 হাত থেকে কমপ্লিট। এবার এই কার্বন দেখো 2 হাত এদিকে, 1 হাত এদিকে, 3 হাত কমপ্লিট। তাহলে এই কার্বনে কয় হাইড্রোজেন আছে? একটা। ঠিক আছে? এবার এই কার্বন দেখো এদিকে 2 হাত, এদিকে 1 হাত, 3 হাত, এদিকে 1 হাত, 4। তাহলে এই কার্বনেরও 4 হাত কি পূর্ণ। তাহলে এই কার্বন হাইড্রোজেন নাই। এই কার্বনে দেখো এই কার্বন 1 হাত দিয়ে এই কার্বনের সাথে কানেক্টেড, তাহলে তার বাকি 3 হাতে 3টা কি আছে? এইচ আছে। হাইড্রোজেন 6টা মিক্স দেখো 3টা, 4 5 6। নিচে তো একটা ডিউ কোনটা? রিং মানে হ্যাঁ রিং কয়টা? এই যে একটা ত্রিভুজ, একটা রিং, দুইটা ত্রিভুজ, দুইটা রিং। তো এটা কিন্তু ক্রিটিক্যাল ছিল। এটা
এটা তোমার জিন্দেগি তো মাথায় আসবে না নরমাল সিনারিও বাইরে যে একটা আছে ওখানে দুটো দিলে হবে একদম বাইরে দিলে তুমি যদি ওখানে ডাবল বন্ড দিতে পারো তাও মিলবে তাহলে ওখানে 2 দেওয়া লাগবে যদি এখানে ডাবল বন্ড দিই তখন খালি এইখানে দুটো হাইড্রোজেন হবে ওখানে দুটো হাইড্রোজেন হবে মানে চারটাই মেইনটেইন হবে এখানে দুটো এখানে দুটো হবে এক কথা হচ্ছে ভাই, এত রিং স্ট্রাকচার আমি বারবার বলছি রিং স্ট্রাকচার তোমার দরকার নেই এটা আমাদের লাগে না ঠিক আছে জানার জন্য বললাম চলো এবার তোমাকে তাহলে আমরা কার্বন এবং হাইড্রোজেন থেকে কিভাবে স্ট্রাকচার রাখতে হয় আমরা হচ্ছে শিখলাম এবার চলো কার্বন এবং হাইড্রোজেনের সাথে চলে আসবে অক্সিজেন কে চলে আসবে অক্সিজেন না লেটস সে হ্যালোজেন হ্যালোজেন ধরো তোমাকে আমি স্ট্রাকচার দিলাম মনোযোগ দিকে C3H6 সরি অনেক ভালো ধরো এখান থেকে তোমার পসিবল স্ট্রাকচারগুলো বের করতে হবে দেখো যখনই কোনো যৌগযৌগে তুমি কোনো হ্যালোজেন পরমাণু দেখবা তুমি ওই হ্যালোজেনটাকে মনে মনে তুমি একটা হাইড্রোজেন হিসেবে কল্পনা করে নিবা তুমি ওই হাইড্রোজেনটাকে মনে মনে তুমি কি একটা হাইড্রোজেন হিসেবে কল্পনা করো তাহলে আমি যদি মনে মনে এই ক্লোরিনটাকে একটা হাইড্রোজেন কল্পনা করে নেই তাহলে এখানে হাইড্রোজেন আপাত দৃষ্টিতে কয়টা আছে 8টাই আছে না 7টা হাইড্রোজেন আমি ক্লোরিনকে মনে মনে একটা হাইড্রোজেন ইমাজিন করে নিয়েছি তাহলে হাইড্রোজেন কয়টা হলো 8টাই হলো তাহলে বলো যদি 8টা হাইড্রোজেন হয় তাহলে 3 কার্বনের জন্য ম্যাক্সিমাম হাইড্রোজেন লাগেও কয়টা 8টাই লাগে তাহলে এখানে ডিউ কত 0 কারণ ম্যাক্সিমাম তো 8টা এখানে আছে তাহলে এই স্ট্রাকচারের ডিউ কত 0 ডিউ 0 মানে এখান থেকে যে স্ট্রাকচারটা আসবে ওখানে কোনো ডাবল বন্ড থাকবে না কোনো ট্রিপল বন্ড থাকবে কোনো রিংও পসিবল হবে না তাহলে তুমি কি করবা এটা সিম্পল তুমি তিনটা ক্লোরিন রাখবা তিনটা কার্বন লিখবা লেখার পর যে কোনো একটা কার্বনে তুমি ক্লোরিনটাকে দিয়ে দাও শেষ যে কোনো একটা কার্বনে তুমি ক্লোরিনটাকে দিয়ে দাও তুমি ক্লোরিনটা এক হাতেই থাকে যেটা হ্যালোজেন তাহলে বাকি হাতগুলো তুমি হাইড্রোজেন দিয়ে পূর্ণ করো স্পেস তুমি যে এইভাবে লিখতে পারো কার্বন 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 ক্লোরিনটা এখানে দাও তাও হবে দুটোই ভ্যালিড স্ট্রাকচার কারণ তুমি যদি ভুলে এখানে ডাবল বন্ড দিয়ে দাও তুমি কিন্তু হাইড্রোজেন গুলো আর মিলাইতে পারবা না তুমি নিজে বুঝবে যে তোমার ভুল হয়েছে কত চলো আমরা আরো দেখি আরো একটা স্ট্রাকচার দেখি ধরো তোমাকে দিলাম যেটা পরীক্ষা সবচেয়ে বেশি আসে দেখো ভালো করে যেটা পরীক্ষা সবচেয়ে বেশি এটা হচ্ছে এটা আসবে তোমাদের এক্সামে C4H9Br অনেক সময় তোমাকে এরকম একটা আণবিক সংকেত দিয়ে সম্ভাব্য সমানুগুলার সংকেত তোমাকে লিখতে বলবে প্রয়োগমূলকে বা উচ্চ দক্ষতায় মানে যতগুলো স্ট্রাকচার পসিবল এটা লিখো দেখো এখান থেকে অনেকগুলো হবে আগে বলো ব্রোমিন হচ্ছে একটা হ্যালোজেন তাহলে আমি ব্রোমিনকে কি হিসেবে মনে মনে কল্পনা করব একটা হাইড্রোজেন হিসেবে মনে মনে কল্পনা করে নিব তাহলে এখানে হাইড্রোজেন অ্যাকচুয়ালি আছে কয়টা 10টা মানে 4টা কার্বনের জন্য ম্যাক্সিমাম হাইড্রোজেন লাগেও কয়টা 10টাই লাগে 4 দুগুণ 8 যোগ 2 ঠিক আছে না তাহলে বলো এটা ডিউ কত 0 তার মানে এখান থেকে যে স্ট্রাকচারগুলো বের করব সেখানে নো ডাবল বন্ড নো ট্রিপল বন্ড নো রিং কিছু হবে না তাহলে কিভাবে লেখা যায় 4টা কার্বন পাশাপাশি লেখো লিখার পর তুমি ব্রোমিনকে এখানে দিয়ে দাও এক হাতে দিয়ে দাও তাহলে বাকি হাতগুলো তুমি এই দিয়ে পূর্ণ করবে এখানে 3টা লাগবে এখানে 2টা এখানে 2টা এখানে 2টা হয়ে গেছে এটা হতে পারে ওকে অথবা তুমি 4টা কার্বন লিখো লিখার পর ব্রোমিনকে তুমি এখানে লাগাও লাগাইলা ওকে এবার তুমি বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে পূর্ণ করো অটো মিলবে এখানে 2টা এখানে লাগবে একটা এখানে 3 4 2 সরি না স্পেস এটা পসিবল আরেকটা কাজ করা যায় দেখো তুমি মেইন চেইনের ভিতরে 3টা কার্বন রাখো 3টা কার্বন তুমি মেইন চেইনে রাখো ঠিক আছে মেইন চেইনে রাখো আরেকটা কার্বন তুমি এরকম 5
সেগুলো দিয়ে দেবো, সাইড চেনে দিয়ে দেবো। ওকে, আর যে কোনো একটা কার্বনে ব্রোমিন লাগাই দাও। ওকে, এরপর তুমি বাকি হাতগুলো আর্জেন্ট দিয়ে পূর্ণ করো। এখানে দেখলাম দেখুন তিনটা, ঠিক আছে, এটাও পসিবল। আরেকটা সেকশন পসিবল, সেটা হচ্ছে তুমি এরকম ভাবে দুইটা কার্বন লিখো। ওকে, এইখানে একটা কার্বন দাও, এখানে একটা কার্বন দাও। ঠিক আছে, এইভাবে অ্যারেঞ্জ করো তুমি চারটা কার্বনকে। এই কার্বনটাতে ব্রোমিন লাগাই দাও, আর বাকি তিন হাত তুমি নরমালি পূর্ণ করো। এখানে তিনটা, এখানে তিনটা, হয়ে গেছে না? এবার তো মনোযোগ দিয়ে দেখো তো, এইটা কি একটা অ্যালকাইল হ্যালাইড, এবং এটা কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড? 3 ডিগ্রি। এগুলো আমরা পড়ছি না, 3 ডিগ্রি, 3 ডিগ্রি। দেখো এটা হচ্ছে একটা প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে না? প্রথমটা, এরপরটা কয় ডিগ্রি? 2 ডিগ্রি, এরপরটা কয় ডিগ্রি? 3 ডিগ্রি। তোমরা বুঝতে পারছো? কারণ তুমি দেখো 4 ডিগ্রি বলে কিছু নাই। কিন্তু দেখো এই যে C4H9 বিয়ার, এখান থেকে যে আমরা তিনটা স্ট্রাকচার পাইলাম, এটা তোমার 1 ডিগ্রি, এটা তোমার 2 ডিগ্রি, এটা তোমার কি 3 ডিগ্রি। তাহলে এক্সামে কিন্তু তোমাকে এই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রিগুলো নিজে বাইর করতে হবে। এক্সাম কিন্তু এগুলো দেওয়া থাকবে না, তোমাকে দিয়ে দিবে উদ্দীপক খালি এইটা C4H9 বিয়ার। এখান থেকে তোমাকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকাইল হাইড্রোজেন নিজেকে বের করতে হবে, বুঝছো? আচ্ছা, তো আজকে আমরা এতটুকু থাক। আমরা আগামী ক্লাসে আলোচনা কিভাবে করব, অক্সিজেন থাকলে কি হবে, নাইট্রোজেন থাকলে কি হবে, ডিগ্রি কিভাবে বের করবে। তুমি তো ক্লাসে ছিল না, তুমি অবশ্যই এখন ক্লাসগুলো করে নিবা। তিন ডিগ্রি এটা 3 ডিগ্রি 4 ডিগ্রি এটা 1 ডিগ্রি, কারণ এখানে হ্যালোজেন তো এই কার্বন আছে, এই কার্বনটা অপর একটা কার্বন আছে, এটাও প্রাইমারি, এটাও প্রাইমারি। হ্যালোজেন যেটার সাথে যুক্ত থাকবে সেটাই হ্যালোজেন যে কার্বন থাকে ওই কার্বনটা অপর যতটা কার্বনের সাথে যুক্ত থাকে। এটা 1 ডিগ্রি